নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ভয়ঙ্কর মুদ্রা পতনের জেরে ইরান জুড়ে চলা মোল্লাতন্ত্র বিরোধী আন্দোলন হিংসাত্মক হয়ে উঠল। খামেইনির বিরুদ্ধে দেশের সর্বস্তরে মানুষের গণবিদ্রোহ রক্তাক্ত হয়ে ওঠে ইংরেজি নববর্ষের দিন। সিন্ধু জল চুক্তির পর ফের ক্ষোভ পাকিস্তানের। এবার ফের চন্দ্রভাগা নদীর উপর 2 হস্তি স্টেজ 2 জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে ক্ষোভে ফুঁসছে পাকিস্তান। অতিরিক্ত শুল্ক চেপে যাওয়ায় রপ্তানিকৃত নানা জিনিসেরই দাম বেড়েছে আমেরিকার বাজারে। এই পরিস্থিতিতে 3 ধরনের সামগ্রীর উপর এখনই শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নিল না ট্রাম্পের প্রশাসন। বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু। বাড়ি ফেরার পথে হিন্দু ব্যবসায়ীর ওপর হামলা। পেট্রোল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। প্রায় সপ্তাহ খানেক ধরে ভয়ঙ্কর মুদ্রা পতনের জেরে ইরান জুড়ে চলা মোল্লাতন্ত্র বিরোধী আন্দোলন হিংসাত্মক হয়ে উঠল। ইরানের শীর্ষ ধর্মনেতা আয়াতুল্লাহ আলী খামেইনির বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষের গণবিদ্রোহ রক্তাক্ত হয়ে উঠেছে ইংরেজি নববর্ষের দিন। প্রায় সপ্তাহ খানেক ধরে ভয়ঙ্কর মুদ্রা পতনের জেরে ইরান জুড়ে চলা মোল্লাতন্ত্র বিরোধী আন্দোলন হিংসাত্মক হয়ে উঠল। ইরানের শিয়া ধর্মগুরু তথা শীর্ষ ধর্মনেতা আয়াতুল্লাহ আলী খামেইনির বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষের গণবিদ্রোহ রক্তাক্ত হয়ে ওঠে ইংরেজি নববর্ষের দিন। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে এবং বহু প্রতিবাদীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জখম হয়েছেন আরও বহু। নিউ ইয়ারে ইরানে পদার্পণ করার সঙ্গে সঙ্গেই গোটা ইরান জুড়ে বিক্ষোভকারী পথে নেমে পড়েন। তাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে প্রবল সংঘর্ষ শুরু হয়ে যায় বিভিন্ন এলাকায়। তেহরানে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা স্বৈরতন্ত্র নিপাত যাক স্লোগান মুখে মিছিল বের করেন। তাৎপর্যপূর্ণ হল এই আন্দোলনের পিছনে অদৃশ্য হাত রয়েছে কিনা তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। কারণ আন্দোলনকারী ছাত্রছাত্রীদের মুখে রেজা পাহলভির সমর্থনে স্লোগান দিতে শোনা যায়। রেজা হলেন প্রয়াত শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে, যিনি একদা মার্কিন যুক্তরাষ্ট্রে অন্যতম ঘনিষ্ঠ শাগরেদ ছিলেন। 1979 সালে ইসলামী বিপ্লবের সময় তাকে অপসারিত করে চূড়ান্ত ক্ষমতা হস্তগত করেন আয়াতুল্লাহ। তারপর থেকেই আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে যায় ইরানের। শাহ জিন্দাবাদ স্লোগান শোনা যায় তেহরানের সর্বত্র। রেজা পাহলভি বর্তমানে আমেরিকায় নির্বাসনে রয়েছেন। তিনি এক্স বার্তায় লিখেছেন, আমি আপনাদের সঙ্গে রয়েছি, জয় আমাদের নিশ্চিত, কারণ আমাদের দাবি যুক্তিসঙ্গত এবং আমরা ঐক্যবদ্ধ রয়েছি। যতক্ষণ এই জমানা সিংহাসন দখল করে থাকবে, দেশের অর্থনৈতিক দুরবস্থা চলতে থাকবে। আরও দুর্দশা নেমে আসতে চলেছে। গত সপ্তাহেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকারকে প্রতিবাদীদের ন্যায়সঙ্গত দাবি দেওয়া শোনার পরামর্শ দেন। ইরানি মুদ্রা রিয়ালের ক্রমাবনতিতে দেশের মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে ওঠায় সপ্তাহ খানেক ধরে রাজধানী তেহরানে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ চলছে। ফলে এই অবস্থায় দেশের মানুষের জীবন ও শান্তি রক্ষায় তাদের সঙ্গে আলোচনায় বসা জরুরি বলে মনে করেন পেজেশকিয়ান। এই মুহূর্তে ইরান ভয়াবহ আর্থিক সংকটে রয়েছে, যার পিছনে আমেরিকার হাত রয়েছে বলে অনেক অর্থনীতিবিদেরই সন্দেহ। এর মূল কারণ মার্কিন ডলার প্রতি ইরানি রিয়ালের মূল্য 42,125। মুদ্রাস্ফীতির বৃদ্ধির হার 42%। 9 কোটি 20 লক্ষ মানুষের দেশ ইরান আপাতত আর্থিক সংকট ও শান্তি শৃঙ্খলা ভেঙে পড়া দশায় চলছে, যা মূলত মোল্লাতন্ত্রের অবসানে এককাট্টা হয়েছে। ইরান এমনিতেই তাদের পরমাণু কেন্দ্রের উপর ইসরায়েল মার্কিন বাহিনীর হানাদারি ক্ষত মেরামত করে উঠতে পারেনি। তার মধ্যেই রিয়ালের দাম অস্বাভাবিক হারে পড়ে যাওয়ায় দেশের মানুষ অতিষ্ঠ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কট্টর শিয়া ধর্মগুরুর একগুঁয়েমিকে না মানতে পারা ঝুঁকি বলেই ব্যাখ্যা করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত সিন্ধু জল চুক্তি মানবে না।
পেহেলগাঁও হামলার পরে ঘোষণা করেছিল নয়াদিল্লি। তখন থেকেই ক্ষোভে ফুঁসছে পাকিস্তান। এবার ফের চন্দ্রভাগা নদীর উপর দুলহস্তি স্টেজ 2 জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে ক্ষোভে ফুঁসছে পাকিস্তান। ভারত সিন্ধু জলচুক্তি মানবে না, পহেলগাঁওয়ে হামলার পরেই ঘোষণা করল নয়াদিল্লি। তখন থেকেই ক্ষোভে ফুঁসছে পাকিস্তান। এই পর্যন্ত বর্ষণ করতে না পারলেও গর্জন চলছে নিয়মিত। এর মধ্যেই আবার চন্দ্রভাগা নদীর উপরে দুলহস্তি স্টেজ 2 জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে মোদী সরকার। জানিয়ে ফের সেই একই কাঁদুনি গাইল পাকিস্তান। পাক বিদেশ মন্ত্রক বলছে, সিন্ধু চুক্তি ভঙ্গ করে এভাবে একক দখলদারি মানব না। পরিবেশ মন্ত্রকের অধীনে বিশেষজ্ঞ মূল্যায়নের কমিটি চলতি মাসের শুরুতে চন্দ্রভাগার উপর দুলহস্তি স্টেজ 2 জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে খরচ করতে হবে ৩,২০০ কোটি টাকা। পরিবেশ মন্ত্রকের অনুমোদনের জেরে নির্মাণ সংক্রান্ত দরপত্র শীঘ্রই প্রকাশ করা হবে। জানা গিয়েছে, এই প্রকল্পের অনুমোদনের আগে কেন্দ্রীয় প্যানেলের বৈঠকে সিন্ধু চুক্তির প্রসঙ্গ উঠে আসবে। ভারত ও পাকিস্তানের মধ্যকার এই চুক্তি পহেলগাঁও হামলার পর থেকে স্থগিত করেছে সরকার। যদিও প্যানেলের দাবি, অতীতে চুক্তি অনুযায়ী এই নয়া জলবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা হয়েছে। কিন্তু পাক সরকার ভারতের এই পদক্ষেপে উদ্বিগ্ন। সেই দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাহির হোসেন আন্দ্রাবি বলেন, আমরা দুলহস্তি স্টেজ 2 জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণে ভারতীয় প্রকল্পের সম্পর্কে বিভিন্ন প্রতিবেদন জেনেছি। প্রতিবেদনগুলি গুরুতর উদ্বেগের, কারণ এই প্রকল্প সম্পর্কে পাকিস্তানকে অবহিত করা হয়নি, কোনো তথ্যও দেওয়া হয়নি। তার দাবি, সিন্ধু চুক্তি অনুযায়ী ভারত পশ্চিমমুখী কোনো নদীতে একতরফাভাবে কোনো জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের অনুমতি পায় না। তাদের যে সীমাবদ্ধতা অনুমতি রয়েছে সেটার অপব্যবহার করতে পারে না ভারত। এরপরই পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্রের হুঁশিয়ারি, পশ্চিমমুখী নদীগুলোর জলের ওপর ভারতের দখলদারি কায়েম করতে চাইলে কোনো অবস্থাতেই তা বরদাস্ত করা হবে না। উল্লেখ্য, ১৯৬০ সালে নেহরুর আমলে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি করেছিল ভারত। এই চুক্তি অনুযায়ী সিন্ধু ও তার উপনদীগুলির জল ভারতের প্রাপ্য। এগুলি হল শতদ্রু, বিপাশা ও ইরাবতী। অন্যদিকে পশ্চিমমুখী সিন্ধু, চন্দ্রভাগা এবং বিতস্তার জলে অধিকার থাকবে পাকিস্তানের। তবে পহেলগাঁও হামলার পর সেই চুক্তি স্থগিত করে দেয় মোদী সরকার, যা রাজনৈতিক হুমকির পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চেও ভারতের বিরুদ্ধে নালিশ করেছে পাকিস্তান। এবারেও ফের হুঁশিয়ারি দিল তারা। তবে এই পর্যন্ত ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পাকিস্তান। হাই নিউজ নেটওয়ার্ক। বছর শেষে বিরাট অর্জন। চীনকে পিছনে ফেলে বিশ্বের সর্বাধিক চাল উৎপাদনকারী দেশ হিসেবে শীর্ষে উঠে এলো ভারত। আমেরিকার কৃষি বিষয়ক গবেষণা সংস্থা সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, ভারতই বর্তমান গোটা বিশ্বের সর্বাধিক 28% চাল উৎপাদনকারী দেশ। ভারতের এবার বিরাট অর্জন। চীনকে পিছনে ফেলে বিশ্বের সর্বাধিক চাল উৎপাদনকারী দেশ হিসেবে শীর্ষে উঠে এলো ভারত। আমেরিকার কৃষি বিষয়ক গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, ভারতই বর্তমান গোটা বিশ্বে সর্বাধিক 28% চাল উৎপাদনকারী দেশ। 2025 সালের ডিসেম্বরের রিপোর্ট প্রকাশ করেছে ইউএসডিএ। সেখানে জানানো হয়েছে, ভারতের চাল উৎপাদন বর্তমানে 152 মিলিয়ন মেট্রিক টনে পৌঁছে গিয়েছে, যেখানে চীনের উৎপাদন পরিমাণ 146 ট্রিলিয়ন মেট্রিক টন। এর ফলে ভেঙে গিয়েছে চাল উৎপাদনে চীনের আধিপত্যের দীর্ঘদিনের মিথ। শীর্ষস্থানে দখল না করলেও ভারত চাল উৎপাদনে বরাবরই প্রথম সারির দেশ, পরিমাণ এবং বৈচিত্র্যের উভয় ক্ষেত্রেই। গোটা পৃথিবীতে 1,23,000 রকমের চাল পাওয়া যায়। এর মধ্যে 60,000 রকমের চাল পাওয়া যায় ভারতেই। যদিও চাল উৎপাদনের দিক থেকে ভারত দীর্ঘদিন ধরে চীনের থেকে অনেকটাই পিছিয়ে। এই প্রথম রেকর্ড গড়ে চীনকে পিছনে ফেলে শীর্ষে উঠে এলো ভারত। এই বিষয়ে ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউটের দক্ষিণ এশিয়া আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ডক্টর সুধাংশু সিং বলেন,
বিশ্বের সর্বাধিক চাল উৎপাদনকারী দেশ হিসেবে ভারতে উঠে আসা একটি বড় অর্জন। ভারতের চাল বিশ্বের 127টি দেশে রপ্তানি করা হয়। ক্রমশ চাল ভারতের বিদেশ নীতির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ারও হয়ে উঠেছে। 2024-25 অর্থবর্ষে বিশ্বজুড়ে রেকর্ড 4,50,840 কোটি টাকার কৃষি পণ্য রপ্তানি করেছে ভারত, যার মধ্যে চালের অংশ সবচেয়ে বেশি, প্রায় 24%। বাসমতি এবং অন্যান্য চালের রপ্তানি করেছে এক বছরে 1,05,720 কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করেছে তা ভারত। হাই নিউজ নেটওয়ার্ক। অতিরিক্ত শুল্ক চেপে যাওয়ায় রপ্তানিকৃত নানা জিনিসেরই দাম বেড়েছে আমেরিকার বাজারে। তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভেরও জন্ম হয়েছে। এই পরিস্থিতিতে 3 ধরনের সামগ্রীর উপর এখনই শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নিল না ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অতিরিক্ত শুল্ক চেপে যাওয়ায় রপ্তানিকৃত নানা জিনিসপত্রের দাম বেড়েছে আমেরিকার বাজারে। তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভেরও জন্ম নিয়েছে। এই পরিস্থিতিতে 3 ধরনের সামগ্রিকের ওপরে এখনই শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নিল না ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। 1 বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে শুল্ক বৃদ্ধির নির্দেশ, যদিও এই সিদ্ধান্তের কারণ হিসেবে অন্য যুক্তি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। কাঠের আসবাবপত্র, গৃহসজ্জা এবং রান্নার সামগ্রীতে শুল্ক বৃদ্ধির নির্দেশ 1 বছরের জন্য স্থগিত করেছে ট্রাম্প। এর ফলে বিভিন্ন দেশ থেকে আমেরিকার রপ্তানি হওয়া এই 3 ধরনের পণ্যের জন্য আপাতত কোনো অতিরিক্ত শুল্ক চাপবে না। সেই ক্ষেত্রে ওই জিনিসপত্রগুলির দাম আমেরিকার বাজারের তুলনায় কমই থাকবে। গত সেপ্টেম্বরে ট্রাম্প জানিয়েছিলেন, গৃহসজ্জার জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট কয়েকটি কাঠের সামগ্রীর ক্ষেত্রে আমদানি শুল্ক 25% থেকে বাড়িয়ে 30% করা হবে। রান্নাঘরের সামগ্রীর ক্ষেত্রে একই পরিমাণ বাড়বে আমদানি শুল্ক। 1 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার এই কথা ছিল, কিন্তু বুধবার একটি নির্দেশনামা স্বাক্ষর করে এই সিদ্ধান্ত হয়েছে 2027 সালের 1 জানুয়ারি পর্যন্ত স্থগিত করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ হিসেবে ট্রাম্প জানিয়েছেন, বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা চলছে। তাছাড়া দেশের নিরাপত্তা সংক্রান্ত কারণেই এই কাঠ আমদানির ওপরে কোনো বিধিনিষেধ চাপাতে চাইছেন না ট্রাম্প প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। 5 বছর ধরে জেলবন্দি উমর খালিদ এবার ভারতীয় ছাত্রনেতার পাশে দাঁড়ালেন নিউ ইয়র্কের মেয়র জায়রান মামদানি। হাতে লেখা চিঠিও পাঠালেন নিউ ইয়র্কের সদ্য নির্বাচিত মেয়র। তারপরই ভারত সরকারকে চিঠি লিখেছেন আমেরিকার 8 জনপ্রতিনিধি। 5 বছর ধরে জেলবন্দি উমর খালিদ এবার ভারতীয় ছাত্রনেতার পাশে দাঁড়ালেন নিউ ইয়র্কের মেয়র জায়রান মামদানি। হাতে লেখা চিঠিও পাঠালেন। তারপরই ভারত সরকারকে চিঠি লিখেছেন আমেরিকার 8 জন প্রতিনিধি। তাদের স্পষ্ট বার্তা, উমরকে জামিন দেওয়া হোক। জেলবন্দি গবেষক উমর খালিদের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন নিউ ইয়র্ক সিটির সদ্য নির্বাচিত মেয়র জায়রান মামদানি। বৃহস্পতিবারই তিনি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিয়েছেন। এর মাধ্যমে 34 বছর বয়সে নিউ ইয়র্ক সিটির প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং প্রথম মুসলিম মেয়র হিসেবে ইতিহাস গড়লেন মামদানি। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন স্কলার উমর খালিদ 2020 সালে দিল্লি দাঙ্গা সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়েছিলেন। অভিযোগ ওঠে ওই দাঙ্গার সঙ্গে তার যোগ রয়েছে। এই মামলায় তার বিরুদ্ধে ইউএপিএ ধারার মামলা দায়ের করা হয়। যদিও একটি মামলায় দিল্লি হাইকোর্ট তাকে মুক্তি দিয়েছিল, তবে অন্য একটি মামলায় এখনও তিনি জেলবন্দী। একাধিকবার তার জামিনের আবেদন খারিজ হয়েছে। মামদানি নিজের হাতে লেখা সেই চিঠি উমর খালিদের বাবা মা সৈয়দ কাসিম রসুল ইলিয়াস এবং সাহিবা খানমের হাতে তুলে দেওয়া হয়েছে। চিঠিতে মামদানি উল্লেখ করেছেন, উমর খালিদের কথা তারা সবাই ভাবছেন। যদিও চিঠিটি কয়েকদিন আগেই লেখা হয়েছিল, তা প্রকাশ্যে আসে বৃহস্পতিবার। খালিদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ওই চিঠির ছবি শেয়ার করেছেন। চিঠিতে নিউ ইয়র্কের মেয়র লিখেছেন, তোমার তিক্ত অভিজ্ঞতা সম্পর্কে তোমার নিজের কথাগুলো নিয়ে আমি খুব ভাবি। এও ভাবি কিভাবে সেই অভিজ্ঞতাকে তুমি তোমার নিজের উপর একেবারেই প্রভাব ফেলতে দাওনি। প্রসঙ্গত, গত বছর খালিদের বাবা মা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। খালিদের সঙ্গীর দাবি অনুযায়ী তাদের ছোট মেয়ের বিয়ের ঠিক আগে তারা বড় মেয়ের সঙ্গে দেখা করতে যান। সেই সময় তাদের সঙ্গে মামদানির সাক্ষাৎ হয়।
চিঠিতে সেই সাক্ষাতের কথা উল্লেখ করে মামদানি জানিয়েছেন, তাদের সঙ্গে দেখা করে তিনি আনন্দ পেয়েছিলেন। উল্লেখযোগ্যভাবে এর আগেও একাধিকবার উমর খালিদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন জোরান মামদানি। 2023 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হোয়াইট হাউস সফরের সময় আয়োজিত একটি অনুষ্ঠানে জেলে বসে লেখা উমর খালিদের ডায়েরির অংশ পাঠ করে শোনান মামদানি। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন বছরের প্রাক্কালে ফের তাইওয়ান দখলে প্রত্যক্ষ হুঙ্কার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর। বেজিং নববর্ষের ভাষণে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, চীন ও তাইওয়ান এক ঐতিহাসিক প্রবাহের অংশ এবং দুই দেশের পুনর্মিলন অনিবার্য। দুই দেশের পুনর্মিলন হওয়া কেউই আটকাতে পারবে না বলেও কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নতুন বছরের প্রাক্কালে ফের তাইওয়ান দখলের প্রত্যক্ষ হুঙ্কার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বেজিংয়ে নববর্ষর ভাষণে তিনি স্পষ্ট ভাষায় জানালেন, চীন ও তাইওয়ান এক ঐতিহাসিক প্রবাহের অংশ এবং দুই দেশের পুনর্মিলন অনিবার্য। দুই দেশের পুনর্মিলন হওয়াতে কেউ আটকাতে পারবে না বলে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন শি জিনপিং। তাৎপর্যপূর্ণভাবে শি জিনপিং এই কড়া বার্তা এলো এমন এক সময়ে যার একদিন আগেই শেষ হয়েছে দক্ষিণ চীন সাগরে লাল ফৌজের মহড়া। তাইওয়ানকে 3 দিক থেকে ঘিরে চলেছে এই মহড়া। তারপরেই পুনর্মিলনের নামে হুঁশিয়ারি দিল শি জিনপিং। সাম্প্রতিক এই আগ্রাসী সামরিক মহড়া এবং তারপরেই জিনপিংয়ের এই মন্তব্য নতুন বছরে এশিয়ার আরও এক যুদ্ধের আশঙ্কা প্রকট হচ্ছে বলে মনে করছে বিশ্লেষকরা। এমনিতেই বর্তমান বিশ্বের অন্যতম জিওপলিটিক্যাল ক্যাশ পয়েন্ট বলা হয় চীন ও তাইওয়ানকে। তাইওয়ানের দিকে লাল ফৌজ এগোলেও বলাই বাহুল্য, নাক গলাতে হাজির হবে আমেরিকা। এই দিনের ভাষণে তাইওয়ান দখলের প্রচ্ছন্ন হুমকির পাশাপাশি চীনের সামরিক ও প্রযুক্তিগত অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছে শি জিনপিং। এছাড়াও তিনি দেশের অর্থনৈতিক বৃদ্ধির গতি বাড়ানোর ওপরেও জোর দিয়েছেন। তবে আন্তর্জাতিক মহলের নজর এখন তাইওয়ানের নিয়ে। বেজিংয়ের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু। বাড়ি ফেরার পথে হিন্দু ব্যবসায়ীর উপর হামলা, পেট্রোল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। বাঁচতে পুকুরে ঝাঁপ ব্যবসায়ীর, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি তিনি হাসপাতালে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন অব্যাহত। বছরের শেষ রাতে ফের এক হিন্দু নাগরিককে নৃশংস নির্যাতনের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। জানা গিয়েছে, বুধবার বাড়ি ফেরার পথে 50 বছর বয়সী খোকন দাসের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। প্রথমে তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। এরপর গায়ে আগুন লাগিয়ে খুনের চেষ্টাও করে অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনা দেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় খোকন দাস একা ছিলেন। সেই সুযোগেই দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন, তবে শারীরিক অবস্থা সংকটজনক। পুলিশ তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে খবর। ডিসেম্বরের মধ্যেই এই নিয়ে এটি চতুর্থ ঘটনা। গত মাসে ভারত বিরোধী ছাত্রনেতা ওসমান হাদির খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। দিকে দিকে বিক্ষোভ শুরু হয়। সংখ্যালঘুদের ওপর বাড়ে নির্যাতন। প্রথমে ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসের হত্যা। তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছিল। সেই উত্তেজনার ভিড় তাকে পিটিয়ে হত্যা করে। তার দেহ একটি গাছের সঙ্গে ঝুলিয়ে আগুন দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এরপর অমৃত মণ্ডল এবং বজেন্দ্র দাস নামে 2 হিন্দু যুবককে খুনের অভিযোগ ওঠে। ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনা বেড়েছে বলে অভিযোগ। ভারতও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি ভারত সরকার জানিয়েছে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অবিরাম বৈরিতা লক্ষ্য করা যাচ্ছে এবং পরিস্থিতির উপর কড়াভাবে নজর রাখা হচ্ছে।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ হলেও সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় ভারতের কূটনৈতিক মহলেও অস্বস্তি তৈরি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।